মহাখালীতে ১,০০০ বেডের করোনা হাসপাতাল উদ্বোধন আজ। থাকছে ১০০ আইসিইউ এবং অক্সিজেন সরবরাহ। এক সপ্তাহে করোনায় দৈনিক গড় মৃত্যু প্রায় ৮৯ ভাগ। শনাক্তের পরেই চিকিৎসায় কমে ঝুঁকি, বলছেন চিকিৎসক। রিয়াদ ও দাম্মামে অবতরণের অনুমতি পেয়েছে বিমান। শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ সরকারের। ভারতে একদিনে ২.৫ লক্ষাধিক করোনা শনাক্তের রেকর্ড। জরুরি ওষুধ এবং ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির তাগিদ। নববর্ষ উপলক্ষে মিয়ানমারে ২৩,০০০-এর বেশি কারাবন্দীর মুক্তি। আসিয়ান সম্মেলনে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। রাজধানী মহাখালীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন আজ। ১,০০০ বেডের এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল। সকাল 11:30টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাসপাতালটি উদ্বোধন করার কথা রয়েছে। এই হাসপাতালে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও। এখানে চিকিৎসা সেবা দিতে এরই মধ্যে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থাও করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর পরিচালনায় থাকছে সেনাবাহিনী। দেশে করোনায় মৃত্যুর ৭৪% পুরুষ আর নারী ২৬%। মোট মৃত্যু ৫৬%-এর বয়স ৬০ ঊর্ধ্ব, ২৪% ৫১ থেকে ৬০ বছর বয়সী আর ১০ বছরের কম বয়সী ৪০ শিশু মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা শনাক্তের পরপরই চিকিৎসা শুরু হলে জটিলতা কমার পাশাপাশি কমবে মৃত্যু ঝুঁকিও। বহুরূপী করোনায় দেশে আক্রান্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে ১০,০০০। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে দেশে ৬০ মানুষ মারা গেছে ৫,৭৯৬ জন, আর ৫১ থেকে ৬০ বছর বয়সী মানুষের মৃত্যু হয়েছে ২,৫৩২ জনের। এছাড়া ২১ থেকে ৪০ বছর বয়সী ৭০৩ জন, ২০ বছরের নিচে ১১১ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, করোনা আক্রান্তরা শুরু থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট কাজ করছে। এই ভেরিয়েন্টের শিশু এবং ইয়াং পিপল যারা, তাদেরকেও আক্রান্ত করছে। সেই প্রেক্ষাপটে যাদের কমোরবিডিটি আছে তাদের বেলায় তারা যখন কোভিড উপসর্গ দেখা দিবে, সেই ক্ষেত্রে প্রথমেই তারা কোভিড টেস্ট করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়া উচিত কিংবা হসপিটালাইজড হওয়া উচিত। সেই ক্ষেত্রে তাদের মৃত্যু ঝুঁকি অনেকটা কমে আসবে। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায় ৫,৯৮০ জনের। এরপর চট্টগ্রামে ১,৮৫১ জন, রাজশাহীতে ৫৪৬ জন, খুলনায় ৬৩৬, রংপুরে ৩৯৭ এবং সিলেটে মারা গেছে ৩৪৯ জন। ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৭ দিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২২ জনের। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৮৮-ও বেশি মানুষের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক, পুঁজিবাজার, কলকারখানা ও বিভিন্ন অফিস খোলা থাকায় চলমান লকডাউনের পঞ্চম দিনে গতকালের চেয়ে সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। বাস, লেগুনা ছাড়াও প্রায় সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে রাজধানীতে। এসব পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। প্রথম দিন সরকার ঘোষিত বিধিনিষেধ মোটামুটি বাস্তবায়িত হলেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনের লকডাউনে অনেকেই বের হয়েছেন মুভমেন্ট পাস ছাড়া। এজন্য সার্ভার জটিলতাকে দায়ী করছেন কেউ কেউ, অনেকে আবার দিচ্ছেন নানা অজুহাত। তবে যাদের কাছে পাস নেই তাদের উল্টো দিকে ফেরত পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি যে গাড়ির কাগজপত্র নেই তাদের আনা হচ্ছে আইনের আওতায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সরকারের প্রজ্ঞাপন বাস্তবায়নে লকডাউনের এই ধারাবাহিকতা ধরে রাখা হবে। কঠোর লকডাউনের পঞ্চম দিনের পরিস্থিতি জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, লকডাউনের বিধিনিষেধ কতটুকু বাস্তবায়ন হচ্ছে বগুড়ায়, আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কি আগের চেয়ে বেড়েছে কিনা?
সচেতনতার মধ্যে আমরা শুধু যেটা দেখতে পাই একেবারে সামনে আসে সেটি শুধুমাত্র মাস্ক পরার হারটা আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি সেটি আমাদের নজরে একেবারেই পড়ছে না, এবং বিধিনিষেধের সে বিষয় যদি ধরেন তাহলে সেই বিষয়টিকে বলা যায় যে একেবারে শূন্যের কোঠায় চলে এসছে। কেউ কোনো ধরনের বিধিনিষেধ মানার পক্ষে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগও যে খুব বেশি আমার নজরে পড়েছে তা না। এটি বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায়। এখানে আপনি যদি একটু নজর করেন দেখতে পারবেন যে যার মতো করে চলছে, কোনো শৃঙ্খলা মানার দায় দায়িত্ব কারো আছে এমন মনে হচ্ছে না, এবং সবাই সবার ইচ্ছা মতোই চলছে এবং নানা অজুহাতে তারা বেরিয়েছেন। কেউ বা বেরিয়েছেন তাদের রুটি রুজির তাগিদে এমন দাবি করছেন, আবার কেউ বেড়ানোর জন্য বেড়েছে এরকম কথা আমি জানতে পেরেছি। সব মিলিয়ে আমার কাছে বলা হয়েছে সরকারের যে এই বৈশ্বিক মহামারী বা বাংলাদেশের যে দুর্যোগ চলছে এটাকে শেখানোর উদ্যোগ, সেখানে বগুড়ার নাগরিকদের পার্টিসিপেশন বলেন আর তার সাথে থাকার যে চেষ্টা সেটি বলা যায় একেবারে শূন্যর কোঠায়। আর এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটি বলা যায় যে বগুড়ার জন্য খুবই খারাপ। একদিনের ব্যবধানে বগুড়ায় 11% মতো শনাক্তের হার বেড়েছে। গত পরশু যেখানে বগুড়ার শনাক্তের হার ছিল প্রায় 31%, সেটি আজকে 42% উন্নীত হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও বেডের অবস্থা একেবারেই বলা যায় শূন্যে চলে এসছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 76টির বেড থাকলেও সেখানে এখন রোগী রয়েছে 80-র মতো, এটি এক্সট্রা বেড দিয়ে করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ আলী হাসপাতাল যেটি, সেই হাসপাতালের যে আগের অবস্থা সেটি পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পরে সার্জারি ওয়ার্ড বন্ধ করে দিয়ে সেখানে আবার নতুন করে বেড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করার যে উদ্যোগ সরকার নিয়েছিল সেটা ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময় না দিতে পারায় এখানে রোগীদেরকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ ঝুঁকিতে রয়েছে। একই সাথে 5 জনকে আজকে শনাক্ত করা হয়েছে যাদের শরীরে কোনো উপসর্গ ছিল না, আর মোট 11 জনের যারা বিদেশ যাবার কথা তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যে কারণে তারা আর এখান থেকে সার্টিফিকেট পাচ্ছে না। বগুড়ার পরিস্থিতি শুরুর দিকে যেমন ভয়াবহ ছিল, মাঝখানে কিছুটা ভালো হয়েছিল, এখন আবার ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, ডাক্তাররা এমন আশঙ্কার কথাই বলছেন। তবে কর্তৃপক্ষ এখানে যে রকমভাবে কাজ করছেন তাতে সাধারণ মানুষের সহযোগিতা না থাকলে এখানকার পরিস্থিতি ভয়াবহ হবে এমন আশঙ্কার কথাই বলছেন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। করোনায় দেশে টানা 2 দিন 101 জনের মৃত্যু দেখল দেশ। এ নিয়ে মোট প্রাণহানি 10,283 জনে দাঁড়ালো। তবে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে লক্ষ্য করা যাচ্ছে এই সময়েও কমছে নমুনা পরীক্ষা। শনিবার পরীক্ষা হয়েছে 16,185 নমুনা। শুক্রবার এই সংখ্যা ছিল 18,906টি। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বমুখী। শুক্র ও শনিবার মৃত্যু হয়েছে 101 জন করে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মৃত 101 জনের মধ্যে হাসপাতালে 99 ও বাসায় 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 60 বছরের বেশি 58 জন। শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছে 3,473 জন। পরীক্ষা বিবেচনায় হার 21.46। শুক্রবার শনাক্ত হয় 4,417 জন, হার 23.36। নতুন পরীক্ষা কমায় উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন করোনা মোকাবিলায় অন্যতম উপায় পরীক্ষা বাড়ানো, রোগী শনাক্ত ও আইসোলেশন নিশ্চিত করা। এসব নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রোগী যদি এইভাবে অবলীলায় আরো বাড়তে থাকে তাহলে জনদুর্ভোগ কিন্তু চরমে পৌঁছাবে। সুতরাং এক্ষুনি এটি অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া উচিত যাতে আর কোনো রোগীর সংখ্যা না বাড়ে। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 7,15,252 জন। সুস্থ হয়েছেন আরও 5,907 জন। এ নিয়ে মোট সুস্থ 6,08,815 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। শনিবার রাতে গুলশানে ব্রিফিংয়ে এই তথ্য দেন তারা। চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার শরীরে 102 ডিগ্রি জ্বর রয়েছে, তবে সার্বিক শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। বাসাতেই চিকিৎসা চলবে বলে জানান চিকিৎসকেরা। গত 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। 16 এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান করা হয়। এরপর চিকিৎসকেরা জানান সিটি স্ক্যান রিপোর্টে খালেদা জিয়ার ফুসফুসে করোনার সামান্য সংক্রমণ ধরা পড়েছে। আমরা যে নতুন অ্যান্টিভাইরাল ওষুধটা শুরু করেছি সেটা আজকে 3rd ডে হবে। অলরেডি উনি 2টো ডোজ পেয়েছেন এবং মনে হচ্ছে এই মুহূর্তে যে
সেইটার রেসপন্স পজিটিভ ভালো রেসপন্স আমরা পাচ্ছি বলে মনে হচ্ছে। আর আমরা ওনার পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন এগুলো চেক করেছি, এগুলো ভালো আছে। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও থাকছে। চলে গেলেন ৮০ দশকের সারা জাগানো চিত্রনায়ক ওয়াসিম, ভুগছিলেন কিডনি, ফুসফুস সহ নানা জটিলতায়। অনাবৃষ্টিতে হুমকির মুখে চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন, ঝরে পড়ছে বিপুল সংখ্যক আম, সেচেও লাভ হচ্ছে না। বকেয়া বেতনসহ ৪ দফা দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। গুলিবিদ্ধ ১১ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসন আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করেছে। আত্মরক্ষার্থেই শ্রমিকদের ওপর গুলি চালানো হয় দাবি পুলিশের। বাঁশখালী উপজেলার গন্ডামারা পশ্চিম বরঘুনায় বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন, ইফতারের সময় বিরতি সহ ৪ দফা দাবি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। শুক্রবারও এ নিয়ে মালিকপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শ্রমিকরা, কিন্তু আশ্বাস না পেয়ে শনিবার সকালে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। আমরা বলছি আমাদের দাবি নিয়ে যাবো চাইনিজের অফিসে, আমরা দাবি জানাবো ওদেরকে যে আমাদের দাবিটা মানলে আমরা কাজ করব। এইগুলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে পুলিশরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে মারধর শুরু করছে। হুট করে দেখি গুলি শুরু করছে। আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদেরকে ডিউটির জন্য নিয়ে কেন ওরা গুলি করছে। গেটে যাওয়ার সাথে সাথে তখন পুলিশ সামন দিকে আসছে, আইসা পুলিশ সরাসরি একটা গুলি করে দিল। প্রথমে গ্যাস ফায়ার করছে, এরপর সরাসরি সব লোকজন গুলি করে দিচ্ছে। এদিকে কোনো লোকজন কোনো বিশৃঙ্খলায় যায় না। লোকাল একটা রাজনৈতিক একটা দৌরাত্ম এখানে কাজ করতেছে আর কি, একটা রাজনৈতিক বিষয়। কারণ এই বাংলাদেশের প্রত্যন্ত জায়গা থেকে আসা শ্রমিকদের মধ্যে অস্ত্র থাকার কথা না। সংঘর্ষে গুলিবিদ্ধ ১৬ জনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহমেদ রেজা, রনি হোসেন, শুভ ও রাহাত নামে ৪ শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান রায়হান নামের আরও একজন। তো সেখান থেকে আমাদের এখানে প্রায় মৃত অবস্থায় আমরা 11:15টার দিকে আমরা 4 জন লাশ পেয়ে থাকি। পরবর্তীতে প্রায় আরো 12 জনের মতো আহত অবস্থায় আমরা পেয়েছিলাম। ম্যাক্সিমামই বলা যায় তাদের গুলিবিদ্ধ অবস্থায় ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসন আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। আজকে সকালবেলা যখন শ্রমিকরা একত্রিত হয়ে আপনার আশেপাশের গাড়িগুলোতে এবং অফিসগুলোতে অগ্নিসংযোগ করছিল এবং নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ ছিল তাদের উপরে আক্রমণ করেছিল চারদিক থেকে, তখন আমার কাছে মনে হয়েছে তাৎক্ষণিকভাবে যে পুলিশের আসলে এই মুহূর্তে উপায় ছিল না। এর আগে 2016 সালে একই বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষে মারা যায় 6 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলে গেলেন 80-র দশকে ঢালিউড কাঁপানো দিকপাল অভিনেতা চিত্রনায়ক ওয়াসিম। শনিবার রাত 12:40 রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওয়াসিমের ছেলে জানান, বেশ কিছুদিন ধরে কিডনি, ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 74 বছর। রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক। এরপর 1976 সালে SM শফি পরিচালিত দি রেইন চলচ্চিত্রের দর্শকপ্রিয়তায় হয়ে ওঠেন সুপারস্টার। 80 ও 90-এর দশকে ঢালিউডের শীর্ষ অভিনেতাদের কাতারে নিজের নাম লেখান নায়ক ওয়াসিম। একে একে অভিনয় করেন ডাকু মনসুর, জিঘাংসা, বিনি সুতার মালা সহ 152টির মতো চলচ্চিত্রে। 80-র দশকে ওয়াসিম অলিভিয়া জুটি যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন একে একে মুক্তি পায় সারা জাগানো সব ছবি। রাজদুলালি চলচ্চিত্রে শাবানার সঙ্গে জুটি বেঁধে মুগ্ধ করেন ভক্তদের। সওদাগর, রসের বাইদানি সহ জনপ্রিয় সিনেমায় অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয়ে হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি, ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন ওয়াসিম। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। যখন ইমার্জেন্সিতে ঢোকায় তখন আমি দেখলাম যে ওনার অবস্থা খুব বেশি ভালো না,
তারপর আমরা পালস বিপিগুলো দেখতে লাগলাম, কোনো কিছু ফাইন্ডিংস পেলাম না। ইসিজি করার পর আমরা ফাইন্ডিংস পেলাম যে ওখানে পুরো ফ্ল্যাট অ্যান্ড স্টেট, ঠিক আছে। ওখান থেকে আমরা শিওর হলাম যে উনি ডেথ। ডায়াবেটিক ছিলেন, ইটস এ পার্ট অফ লাইফস্টাইল, অবশ্যই এটা অসুস্থতা, বাট এখন উনি ডায়াবেটিসের মেডিকেশনে ছিলেন, তো ওইভাবে উনি ছিলেন আর কি, কিন্তু এমনি উনি ফিট ছিলেন। 1947 সালে চাঁদপুরের মতলবে জন্ম এই কিংবদন্তি অভিনেতার। ওয়াসিমের মৃত্যুতে চলচ্চিত্র শিল্পীরা হারালো তাদের অভিভাবককে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী কর্মীদের জন্য চালু করা বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সকাল থেকে কতগুলো বিশেষ ফ্লাইট রওনা হয়েছে, আর প্রবাসী শ্রমিকদের ভোগান্তি কিছুটা কমেছে কিনা, আর তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? যে আপনি জানেন যে আসলে এই লকডাউনের কারণে কিন্তু যারা ছুটিতে আসার পরে কিন্তু আসলে প্রবাসী শ্রমিকদের অনেকেই ভোগান্তিতে বা বিপদে পড়েন। কারণটি হচ্ছে যে তারা তাদের নির্ধারিত যে ফ্লাইটগুলো সেগুলো বন্ধ হওয়ার কারণে, কারণ লকডাউনের সাথে সাথে কিন্তু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সমস্ত বিমান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়। ফলে কিন্তু তারা নির্দিষ্ট সময়ে যেতে না পেরে কিন্তু তারা বিপদে পড়েন, কারণ অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, কিংবা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যোগ না দিলে সে চাকরিতেও হয়তো বা সে সঠিকভাবে যোগদান করতে পারবে না। এইসব জটিলতার কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে এই লকডাউনের মধ্যেও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের 4টি দেশে ফ্লাইট গতকালকে থেকে মূলত বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু গতকালকে আপনি জানেন যে বেশ কিছু ফ্লাইট মূলত বাতিল হয়ে যায় নানা জটিলতায়, তার মধ্যে বিমান অবতরণের অনুমতি না পাওয়া কিংবা যাত্রী স্বল্পত, এইসব কারণে মূলত বাতিল হয়ে যায়। তবে আজকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের পথে, কারণ আপনি জানেন যে আজকে রাত 3টায় কিন্তু একটি ফ্লাইট সৌদি আরবে আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়, এবং আজকে সারাদিনে বিমান কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, যে জানিয়েছে বিমানে আজকে মোট 5টি ফ্লাইট আছে এবং সবগুলো ফ্লাইটে মূলত যাওয়ার কোনো সম্ভাবনা আছে, এবং সেই ফ্লাইটগুলো বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমনটাই বলছে বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া গতকালকে যেসব যাত্রী ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেতে পারে নাই, তাদেরকে মূলত আজকে যে ফ্লাইটগুলো যাবে সে বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে কিন্তু সমন্বয় করে তাদেরকে পাঠানোর কথা বলা হচ্ছে। হয়তো তাদেরকে সেভাবে পাঠানো হবে, এবং সেক্ষেত্রে প্রয়োজন হলে হয়তো উড়োজাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে গতকালকে যেরকম একটি শিডিউল বিপর্যয় কিংবা ফ্লাইট বাতিল হয়ে যায় এবং শ্রমিকরা ভোগান্তিতে পড়ে, তবে পরিবেশ কিছুটা অনেকটা উন্নতি হয়েছে, এবং যারা আছেন, যারা অপেক্ষা আছে, এবং তারাও আশা করছেন যে শেষ পর্যন্ত হয়তো বা তারা নির্ধারিত সময়ে একটু পরে হলেও তারা এই সময়ের মধ্যেই তারা তাদের কর্মস্থলে যোগ দিতে পারবে, এমনটা আশা করছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলমান লকডাউনের 5ম দিনের পরিস্থিতি নিয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, লকডাউনে চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? রাস্তায় লোকজনের চলাচল কি কমেছে? বিধিনিষেধ কতটা মানা হচ্ছে? না, সকালের এই মুহূর্তটাতে আমরা গত 2 দিন, বিশেষ করে রমজান শুরু হওয়ার পরে কিন্তু লোক সমাগম কিছুটা কম দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে আমরা লকডাউনের একদম প্রথম 2 দিনে কিন্তু অনেকেই আছেন যারা রাস্তাঘাটে বের হয়েছেন। আমরা এখন আছি মূলত লালখান বাজার এলাকায়, এবং এখানে স্বাভাবিকভাবে এই সময়টাতে কিন্তু অনেক লোকের ভিড় থাকে, কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে যারা একেবারেই অফিস আদালত বা এই ধরনের কোনো কাজে বেরোচ্ছেন তারা ছাড়া আসলে এই মুহূর্তে রাস্তায় কিন্তু অন্য মানুষজন নেই। তবে আমরা গত 2 দিন ধরে যেটি দেখছি যে সময় গড়ানোর সাথে সাথে, বিশেষ করে বেলা 10টার পর থেকে আস্তে আস্তে কিন্তু সাধারণ যারা আছেন মানুষজন তারা রাস্তায় বেরোতে শুরু করেন, এবং অনেকেই আছেন যারা মূলত কোনো কারণ ছাড়া বের হন। আর প্রথম দিকে আসলে এই যারা বেরোচ্ছেন তাদেরকে ঘিরে তাদের মুভমেন্ট পাস এই ধরনের বিষয়গুলো নিয়ে পুলিশের বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি। তবে চট্টগ্রামে কিন্তু এই মুভমেন্ট পাস, এই বিষয়টি
খুব বেশি সাধারণ মানুষ বা যারা বেরোচ্ছেন তারা যে এটি ব্যবহার করছেন বিষয়টি বলা যাবে না, কারণ আমরা দেখেছি যে বেশিরভাগ সময় এই সার্ভার জটিলতার কারণে এই মুভমেন্ট পাস জোগাড়ে ব্যর্থ হচ্ছেন যারা বেরোচ্ছেন তারা। তারপরও আমরা দেখছি জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে কিন্তু যারা বেরোচ্ছেন বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন স্থানে যেখানে জটলা দেখা যাচ্ছে সেখানে সাধারণ মানুষের সাথে যারা বেরোচ্ছেন তাদের সাথে কথা বলা হচ্ছে, ক্ষেত্র বিশেষে জরিমানা করা হচ্ছে এবং যারা অহেতুক বেরোচ্ছেন তাদের অনেককে আমরা দেখেছি যে তাদের যে যানবাহন বা এইসব বিষয়গুলো থাকলে তাদেরকে মামলাও করা হচ্ছে। আর সচেতনতার বিষয়টি একটু যদি বলি, গত 2 থেকে 3 সপ্তাহ ধরে চট্টগ্রামে কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা আগের চেয়ে বেশ ভালোই উন্নতি হয়েছে, যদিও এর মধ্যে কিন্তু সংক্রমণের যে প্রক্রিয়া হার সেটি কমেনি এবং মৃত্যুর হারও আমরা উপরের দিকেই যে গ্রাফটি উঠছেই দেখছি। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখানে মারা যাচ্ছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখানে করোনা আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। নিখোঁজের 9 বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দাবি করেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে। তবে মির্জা ফখরুল বলেন টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে নেতৃত্ব দেয়ায় নিখোঁজ হয়েছে ইলিয়াস আলী। শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। এর পরদিনই বিএনপি অভিযোগ করে তাকে সরকারই গুম করে রেখেছে। তার সন্ধানের দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। ইলিয়াস আলী নিখোঁজের 9 বছর পর বিএনপির অভিযোগের বিপক্ষে দাঁড়ালেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার নয়, গুমের পেছনে দলের অনেকে দায়ী। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীর মতো নেতা নিখোঁজ হওয়া বিএনপির রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। জনাব ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, এটা কোনো কাকতালীয় ব্যাপার বা সরকারের সিদ্ধান্তের ব্যাপার শুধু ছিল বলে আমরা কেউই মনে করি না। আমাদের বুঝতে হবে যে কি কারণে তিনি নিখোঁজ হলেন। কিছুদিন আগেই তিনি যে আন্দোলনটির সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন সিলেটে, হচ্ছে টিপাইমুখ বাঁধ, ভারতে যে টিপাইমুখ বাঁধ স্থাপন করা হবে তার বিরুদ্ধে তিনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। এটা অন্যতম প্রধান কারণ ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়ার পেছনে। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে নিজের বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার বিকেলে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রিসোর্টে হেফাজত নেতা মামুনুলকে আটকের পর হেফাজতের সহিংসতা ও ভাঙচুরের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 12:30টার দিকে গ্রেপ্তার হয় সোনারগাঁও পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন। পুলিশ জানায়, হেফাজতের সহিংসতার মামলায় আসামি ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটক তপন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। গত 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। এই ঘটনায় তার সমর্থকেরা রয়্যাল রিসোর্ট, আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে 5টি মামলা দায়ের করেন। এ পর্যন্ত 7 মামলায় পুলিশ 63 জনকে গ্রেপ্তার করেছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানহীন নুডলস। নিজেদের ইচ্ছে মতো দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ। এদিকে অ্যারারুটের সাথে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে টমেটোর সস। এসব নুডলস এবং সস সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন খাবারের দোকানে, যা মানবদেহের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসকেরা। তবে এসব ভেজাল নিয়ন্ত্রণে লোকবল সংকটের অজুহাত দিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাঙালির খাদ্য তালিকায় এখন জনপ্রিয় নাম নুডলস। নামবিহীন এক নুডলস কারখানার খোঁজ মিলেছে কেরানীগঞ্জে। কারখানার পরিবেশ নোংরা, অস্বাস্থ্যকর।
শ্রমিকদের শরীরের ঘাম মিশছে নুডলসের সাথে। হাতে গ্লাভস আছে ঠিকই, কিন্তু তা কয়েকদিনের পুরনো এবং নোংরা। যে কক্ষে তৈরি হচ্ছে সেখানে মাছির রাজত্ব। নুডলস প্যাকেটজাত করে মেয়াদের তারিখ দেওয়া হচ্ছে ইচ্ছে মতো, নেই কারখানার অনুমোদনও। চাইনিজ হোটেল যে জায়গাতে আছে না, এই জায়গাটা সব জায়গাতে দেওয়া। আমার ছেলে সব কিছু বলে দিবে না যে এই যা দেয়। মনে করেন আজকে ছাপায় আনে 4-5 যে কদিন চলে সে কদিন চলে আবার করি। নুডলসের স্বাদ বাড়াতে জুড়ি নেই টমেটো সসের। এবার কেরানীগঞ্জে মিলল ভেজাল টমেটো সসের কারখানা। অপরিষ্কার পানিতে অ্যারারুট মিশাচ্ছেন এই ব্যক্তি, এরপর তাতে মিশানো হবে ক্ষতিকর রং। মজুত করা হয়েছে পচা টমেটো পাল্প। এরপর এখান থেকে তৈরি করা এসব ভেজাল টমেটো সস পৌঁছে যাচ্ছে মানুষের হাতে। আমি যদি মনে করেন এই কারখানা করে যদি মনে করেন কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারতাম, তাহলে আমার সমর্থ কিছু থাকতো। এটা আমরা পেটে ব্যথা কোনো রকম চলি, এই হিসাবে আমরা ই করতেছি। এটার মধ্যে আপনি বলতেছেন আপনাকে আমি দিয়ে দিই, কিছু প্রোডাক্ট দিয়ে দিই, আপনি বাচ্চায় খাওয়ার পরে আমার নাম নেবেন। কারখানার নেই কোনো টেস্টিং ল্যাব, অথচ তৈরি হচ্ছে সয়া সস সহ বিভিন্ন আইটেম। এখানেও এসব খাদ্যপণ্য বোতলজাতের সময় ইচ্ছে মতো দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ। এই সস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসকেরা। যে রংটি মেশানো হয় সেটি কারখানা বা কাপড়ের ব্যবহারের রং। এর দ্বারা একদিকে লিভার, কিডনি, পাকস্থলীর ক্ষতি হয়, অন্যদিকে কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক অসুখ তৈরি হতে পারে। ক্ষতিকর এসব খাবার যাতে মানুষের হাতে না পৌঁছায় সেজন্য রয়েছে সরকারের বেশ কয়েকটি সংস্থা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে মনিটরিং করা সম্ভব হচ্ছে না। জেলা পর্যায়ে আমাদের একজন মাত্র কর্মকর্তা, তার পক্ষে এত বড় জেলা বা ঢাকা শহর, পুরো ঢাকা শহর বা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন সিটি কর্পোরেশন গুলো কভার করা খুব দুরূহ বিষয়। আমাদের লোকবলের একটা বিষয়, আমাদের যন্ত্রপাতির সংকট আছে, আমাদের ল্যাবরেটরি সংকট আছে। দ্রুত এসব কারখানা বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভোক্তাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও থাকছে। হালদায় এবারই প্রথম ছাড়া হচ্ছে নিজস্ব মাছের ডিমের পোনা। স্থানীয় জাতের মাছের যোগান বৃদ্ধির আশায় বিশেষজ্ঞ। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রের চ্যাম্পিয়ন বার্সেলোনা। মৌসুমে প্রথম শিরোপা জিতল কাতালানরা। অনাবৃষ্টির কারণে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন। বৃষ্টি না হওয়ায় বাগানে বাগানে ঝরে পড়ছে বিপুল পরিমাণ আম। সেচ দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে এখনই পর্যাপ্ত বৃষ্টি না হলে আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বৈশাখেও বৃষ্টি নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টি না থাকায় ঝরে পড়েছে প্রচুর আম। গত এক দশকের মধ্যে এবারে সবচেয়ে বেশি মুকুল ধরে গাছে। তবে মুকুল থেকে গুটি হওয়ার পর আম ঝরে যাচ্ছে। বাগানে বাগানে সেচ দিয়েও লাভ নেই। এরই মধ্যে কোনো কোনো বাগানের অর্ধেক আম ঝরে পড়েছে। এ অবস্থায় আমের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। অনেকদিন থেকে পানি নেই, পানির হাহাকার পড়ে গেছে। এ কারণে আম ঝরছে, প্রচুর আম ঝরে পড়ে গেছে। গাছের গোড়ায় পানি শোষণ দিয়ে পানি করে তবু দেখা যাচ্ছে যে আম থামে না, আম নামতি আছে, গাছটা পড়তি আছে। মুকুল আপনার বাগানে ভালোই ছিল, এই খরার কারণে সব ঝরে পড়া হলো। তারপর যেটুকু আম হলো, এই আবার খরা জোরাল হয়ে গেল, যে আম ঝরতে লেগেছে। এখন চাঁপাইনবাবগঞ্জের বড় বড় গাছে সেচ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে এই কৃষি কর্মকর্তা বলছেন এখনো পর্যাপ্ত বৃষ্টি হলে বিপুল পরিমাণ আম টিকানো সম্ভব হবে। গাছের গোড়াতে পানি দিলে হবে না, মুকুলের উপরে যখন গাছটা আমটা বড় হয় তখন সেই জায়গাতে আমের পানি পড়ে আমের উপরে, তাহলে আমের বোঠাটা শক্ত হয়। এবছর চাঁপাইনবাবগঞ্জে 34,778 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা গত বছরের চেয়ে 1,700 হেক্টর বেশি। আর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3 লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসেবে এবছর 95% বেশি গাছে মুকুল এসেছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমের ফলন নিয়ে ঝুঁকি কমাতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আর কৃষকরা কি বলছেন?
প্রথমে যদি আসলে কৃষি বিভাগের উদ্যোগের কথা বলি, কৃষি বিভাগের যে বিভাগীয় উপ সহকারী কর্মকর্তারা রয়েছেন তারা আসলে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন গাছে গাছে। কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জে যে সমস্যাটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে বড় জাতের যে বাগানগুলো, বড় জাতের গাছ রয়েছে এবং বড় বড় বাগান রয়েছে, যেসব গাছের বয়স আসলে 40 থেকে 60 বছরের মধ্যে, এইসব গাছে আসলে সেচ দেওয়া দিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না। কারণ কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন যে গাছের গোড়ায় আসলে পানি দিয়ে কোনো লাভ হবে না, এটা একেবারে আমের বোটার কাছে পানি পৌঁছাতে হবে, তবেই আসলে এই থেকে উপকার পাওয়া যেতে পারে। আর কৃষকরা যেটা বলছেন যে আসলে তারা সেচ দিচ্ছেন, কখনো কখনো গাছে স্প্রেও করছেন, আবার গাছের গোড়াতেও পানি দিচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না, আসলে পর্যাপ্ত পানি পাচ্ছে না বলেই আম ঝরে যাচ্ছে। আমি যদি আসলে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী একটু বিশ্লেষণ করি যে গত বছর 9 অক্টোবর আসলে সর্বশেষ বৃষ্টি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, এরপরে আর কোনো বৃষ্টি হয়নি। গত বছরের যদি পরিসংখ্যানটা বলি যে গত বছর মার্চে 20 মিলিমিটার এবং মধ্য এপ্রিল পর্যন্ত আসলে 50 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, এবং এই বছর মার্চ এপ্রিলে কোনো বৃষ্টি না হয় আসলে এই অনাবৃষ্টি এবং খরার মধ্যে পড়েছে আম চাষ। তো আমরা আসলে এসব নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যে আঞ্চলিক উদ্যান গবেষণা তত্ত্ব কেন্দ্র রয়েছে, যেটাকে আমরা আম গবেষণা কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত, সেখানকার যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে আসলে যতটা সম্ভব হচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণের জন্য আসলে সেচ দিতে হবে, পানি স্প্রে করার পাশাপাশি আসলে গাছের গোড়ায় পানি দেওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু চাষিরা যেটা বলছেন যে আসলে এভাবে পানি দিয়ে কোনো লাভই হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সম্প্রতি কক্সবাজার সৈকতে ভেসে আসা একজোড়া ব্রাইটস তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। তিমিগুলোর শরীরে আঘাতের চিহ্ন ছিল না, শরীরে বর্জ্য পরীক্ষায়ও দূষণ পাওয়া যায়নি। এই তিমির গড় আয়ু 80 বছর হলেও মৃত তিমিগুলোর বয়স ছিল 35 থেকে 40 বছর। গবেষকরা বলছেন গত 4 বছরে এই প্রজাতির মোট 4টি তিমির মরদেহ ভেসে এসেছে। তবে পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এসব মৃত্যু রহস্য থাকছে অজানা। 9 ও 10 এপ্রিল কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে আসে 2টি তিমির মরদেহ। গবেষকেরা বলছেন ব্রাইটস হোয়েলের প্রজাতির এই তিমি বঙ্গোপসাগরের গিরিখাত সোয়াচ অফ নো গ্রাউন্ডে বসবাস করে, সেখানে মারা যায় তিমি দুটি। বাংলাদেশ ওশনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট বলছে মৃত তিমির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গভীর সমুদ্রে প্রায় 10 থেকে 15 দিন আগে মারা যাওয়ায় শরীরের অর্ধেক পচে যায়। তবে মৃত তিমি বা ডলফিন পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই ইনস্টিটিউটে। আমাদের আসলে সক্ষমতা কিছুটা ঘাটতি তো আছে, যেহেতু ওশান গোয়িং রিসার্চ ভেসেল আমাদের ওভাবে নাই। আর নেভি যে গবেষণা জাহাজটি আছে এটি মূলত হাইড্রোগ্রাফিক ডাটা সংগ্রহ করে। আর সুখের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ ওশানোগ্রাফি থেকে ইনস্টিটিউট থেকে আমরা একটি জাহাজ, গবেষণা জাহাজ করার চেষ্টা করছি, মাঝারি বা ছোট আকারের 30 মিটারের মধ্যে। গবেষকেরা বলছেন সমুদ্রে প্লাস্টিক দূষণ বেড়েই চলেছে, সেই সাথে নদীবাহিত পলির কারণে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে কিছু এলাকায় পানি ঘোলাটে থাকে। সূর্যের আলো পানির গভীরে যেতে না পারায় তিমির অন্যতম খাবার ফাইটোপ্লাঙ্কটন জন্মাতে পারছে না। তবে এ বিষয়ে বিশদ কোনো গবেষণাও নেই। যখন মাছ ধরা নিষিদ্ধ থাকে, যেতে পারে না, তখন আবার বিদেশি জাহাজগুলো ওদিক দিয়ে চলছে কিনা, অন্য দেশের মাছ ধরার বোট বড় বা ট্রলার গুলো আসছে কিনা, এই বিষয়গুলোকে নিয়মিত আমাদেরকে কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। এর আগে 2020 সালের জানুয়ারিতে সেন্ট মার্টিন উপকূলে সাগরে ভাসতে দেখা যায় একটি মৃত ব্রাইটস হোয়েল। 2018 সালের মে মাসের কুয়াকাটা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসে বড় আকারের আরেকটি ব্রাইটস হোয়েল। এই নিয়ে গত 4 বছরে 4টি মৃত তিমি পাওয়া গেল, তবে কোনো তিমিরই মৃত্যুর কারণ জানা যায়নি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা। প্রতি বছর হালদায় সংগৃহীত পোনা ছাড়া হলেও এবার প্রথম দক্ষিণ এশিয়ার একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা। প্রতি বছর হালদায় সংগৃহীত পোনা ছাড়া হলেও এবার প্রথমবারের মতো ছাড়া হচ্ছে নিজস্ব ডিমের পোনা। নদীতে মাছের স্থানীয় জাতের বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের এই উদ্যোগ। এর ফলে মৎস্য ক্ষেত্রে মা মাছের যোগান বাড়বে বলে মতামত বিশেষজ্ঞদের। গত বছরের 22 মে হালদায় মা মাছ নিষিক্ত ডিম ছাড়ার পর রেকর্ড সংখ্যক 25,000 কেজি ডিম সংগ্রহ করা হয়। পরে ডিম থেকে 4 দিন বয়সী রেণু সংগ্রহ করে উপজেলা প্রশাসন। এসব রেণু ছাড়া হয় হালদাপাড়ের একটি মডেল পুকুরে।
রেণুগুলো থেকে পাওয়া যায় রুই, কাতল, মৃগেল ও কালীবাউসের পোনা। মডেল পুকুরে প্রায় 10 মাস নিবিড় তত্ত্বাবধানের পর এপ্রিলে শুরু হয় নদীতে পোনা ছাড়া। কয়েক ধাপে এবার হালদায় ছাড়া হচ্ছে 10,000 পোনা। আমাদের লক্ষ্য থাকছে একটাই, সেটা হচ্ছে হালদার মাছের যেই জিনগত বৈশিষ্ট্য যেন অক্ষুণ্ণ থাকে, কোনোভাবেই যেন ভেজাল না ঢোকে। এজন্য আমরা একটা মডেল পুকুরে বড় করেছি, প্রপারলি নার্সিং করেছি। প্রতি বছর হালদার জন্য মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করা হতো। এতে প্রত্যেক মাছের জাতের মৌলিকত্ব নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের এমন মতামতকে প্রাধান্য দিয়ে হালদায় এবার নিজস্ব ডিমের পোনা ছাড়ার উদ্যোগকে সাধুবাদ জানান গবেষকরা। প্রক্রিয়াটা এবার প্রথম গত বছর থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শুরু করেছে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। এখানে হালদার পাড়ে যে সমস্ত পুকুর আছে, মৎস্য অধিদপ্তরের হ্যাচারি যে পুকুর আছে, ওই পুকুরগুলোতে যাতে এই হালদার উৎস থেকে রেণু নিয়ে ওগুলোকে বড় করে 1 বছর পরে এগুলো ছাড়া হয়। সরকারি অবকাঠামো ব্যবহারে জেলেদের কাছ থেকে ফি নেওয়া বন্ধ করে পোনা নেওয়ার নিয়ম চালু করলে এই উদ্যোগ বড় পরিসরে বাস্তবায়ন সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। হ্যাচারি ভিত্তিক পুকুরগুলোতে যদি ডিম সংগ্রহকারীদের কাছ থেকে সরকার যেই একটা ফি নেয়, ডিম সংগ্রহের সময় রেণু ফোটানোর সময় একটা ফি নেয়, ফির পরিবর্তে রেণুগুলো হ্যাচারি ভিত্তিক পুকুরে ফেলবে। পুকুর থেকে পরিচর্যা করে 1 বছর 2 বছর মেয়াদী মাছগুলো হালদা নদীতে ফেললে এই যে হালদা নদীতে মাছের যে সংকটের কথা বলা হচ্ছে, মাছের সংকট, এই সংকটটা আমি মনে করি এটা অনেকখানি নিরসন হবে। হালদা থেকে উৎপাদিত পোনা দিয়ে বছরে দেশের অর্থনীতিতে প্রায় 800 কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়। গেল ডিসেম্বরে এই নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টারাইলে স্কুলছাত্র রিফাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার চর তালজাঙ্গা গ্রামের পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে রিফাত শুক্রবার রাতে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশে পাটক্ষেত থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শিশুটির ঘাড় ও গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায় রিফাতের বাবা দ্বিতীয় বিয়ে করায় তার মায়ের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এই ঘটনায় রিফাতের বাবা মা ও সৎ মা সহ আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভিকটিমকে পিছন থেকে স্ট্যাব করে অথবা কুপিয়ে এবং পেটেও একটা আঘাতের চিহ্ন আছে, কোপানো বা স্ট্যাবের চিহ্ন আছে। তো আমরা ঘটনা সম্পর্কে আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার বা কোনো কিছু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করি নাই। নিবিড় তদন্ত চলছে। আশা করি আমরা খুব শীঘ্রই ঘটনার মূল রহস্য বা জট উদ্ঘাটন করতে সক্ষম হব। পটুয়াখালী বাউফলে এক নারীকে মারধরের ঘটনায় অভিযুক্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 15 এপ্রিল চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসা ওই নারীকে মারধর করা হয়। শনিবার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, চন্দ্রদ্বীপ ইউপি নির্বাচনকে ঘিরে গৃহবধূকে মারধরের ঘটনায় নির্যাতিতার স্বামী সালাম হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় 9 জনকে আসামি করে মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে আসামিদের শনাক্ত করে প্রধান অভিযুক্ত সহ 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মারধরের শিকার ওই নারী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। টানা কয়েকদিনের মতো ভারতে আবারও একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে নতুন রোগী মিলেছে 2,60,000। এদিকে বিশ্বে একদিনে করোনায় আরও 11,500 মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7,79,000। একদিনে সবচেয়ে বেশি 2,800 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে, মারা গেছে প্রায় 1,500 মানুষ। মহারাষ্ট্রে শনাক্ত 67,000 নতুন রোগী। যুক্তরাষ্ট্রে 710 জনের মৃত্যু এবং 62,000 নতুন রোগী মিলেছে। এছাড়া পোল্যান্ডে 616, মেক্সিকোতে 480 এবং ইউক্রেনে 440 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলের থেকে আসা মানুষদের 10 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ফ্রান্স। লিবিয়ায় শুরু হয়েছে ভ্যাকসিন কর্মসূচি। এদিকে করোনা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে চীন। প্রায় সবকিছুই স্বাভাবিকভাবে চলছে সেখানে। ফলে করোনা টিকা নিতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না দেশটির মানুষ। তাই টিকা নিতে আগ্রহ বাড়াতে বিনামূল্যে ডিম উপহার বা মূল্য ছাড়ের কুপন দেওয়ার মতো উদ্যোগ নিয়েছে চীন সরকার। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় চীনের হুবেই প্রদেশের উহানে। এরপর থেকে সর্বাত্মক লকডাউনে যায় শহরটি। কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় পুরো চীন জুড়ে। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপের কারণে কয়েক মাসের মধ্যেই করোনা নিয়ন্ত্রণে সফল হয় চীন। স্বাভাবিক জীবনে ফেরে মানুষ। ভাইরাস নিয়ন্ত্রণে আসার পাশাপাশি টিকার কার্যকারিতা নিয়ে সংশয়ের কারণে করোনা ভ্যাকসিন নিতে অনীহা দেখায় চীনের নাগরিকরা।
তাই টিকা নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নতুন কৌশল নিয়েছে চীন। 60 বছরের বেশি বয়সী যারা টিকা নিচ্ছেন তাদেরকে উপহার হিসেবে দেয়া হচ্ছে ডিম। এছাড়া কেনাকাটার ক্ষেত্রেও তারা পাচ্ছেন বিশেষ মূল্য ছাড়। এত ধরনের দাবি করা হয়েছে যে আমি বিভ্রান্ত ছিলাম। প্রথম থেকে যদি আমাদের বলা হতো ষাটোর্ধ্বদের টিকা দেওয়া জরুরি এবং ভালো কাজ করে, তাহলে আমি শুরুতেই টিকা নিতাম, সমাজের বোঝা হতাম না। বেজিংয়ের একটি মন্দিরে আবার ভ্যাকসিন নেয়ার প্রমাণ দিতে পারলে দেয়া হচ্ছে বিনামূল্যে প্রবেশের অনুমতি। প্রথমে আমার সহকর্মীরা ভ্যাকসিন নিতে চায়নি। এরপর যখন বলা হলো ভ্যাকসিন না নিলে আমরা কাজে আসতে পারবো না, তখন আমরা সবাই টিকা নেই, কোনো অসুবিধাও হয়নি। ভিন্নধর্মী এই কৌশলে বেশ সাড়াও পাওয়া গেছে। শুরুর স্থবিরতা কাটিয়ে গতি এসেছে চীনের টিকা কার্যক্রমে। 140 কোটি নাগরিকের দেশ চীনে 56 কোটি মানুষকে জুনের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য দেশটির সরকারের। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চম ধাপের ভোটের দিন পশ্চিমবঙ্গে প্রচারে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোল ও গঙ্গারামপুরের জনসভায় তিনি মমতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন, রাজ্যের ঐতিহ্যকে আঘাত করলে তা বরদাস্ত করা হবে না। এদিকে মমতা সমালোচনা করেন, করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই প্রচার চালাচ্ছেন মোদী, যা জনগণের ঝুঁকি বাড়াচ্ছে। এবার আপনাদের সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের মধ্যেই দুটি জনসভা করেন নরেন্দ্র মোদী। বক্তব্যের পুরো সময়টাই ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সমালোচনা। এ সময় তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের ছাড় দিয়ে এখন তার মাশুল দিচ্ছেন মমতা। आदरणीय दीदी, आपने बंगाल की गरीब जनता को আপনি যদি পশ্চিমবঙ্গের লুটেরাদের, তোলবাজদের কান মলে দিতেন, ভাইপোকে ওঠবোস করাতেন, তাহলে আজ এই দিন আপনাকে দেখতে হতো না। প্রতি সকাল সন্ধ্যায় মোদির সমালোচনা না করলে দিদির চলে না। दिन आपको देखने नहीं पड़ते दीदी। জনসভায় মমতার গালিগালাজের জবাব দেন মোদী। 19 मार्च को दीदी ने कहा 19 মার্চ দিদি বলেন তিনি মোদির মুখ দেখতে চান না। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে লুটেরা দাঙ্গাবাজদের তুলনা করেন। 12 এপ্রিল দিদি বলেন, আমি যেখানে যাই সেখানে দাঙ্গা হয়। দিদির গালিগালাজে আমার কোনো অসুবিধা নেই। দিদি, আপনি আমাকে যত গালি দেওয়ার দিন, কিন্তু পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে আঘাত করবেন না। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের সংক্রমণ বাড়ার জন্য কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন মমতা। পূর্বস্থলী, উত্তর ও দক্ষিণের জনসভায় তিনি অভিযোগ করেন, মোদী মহামারী সামাল দেওয়ার বদলে ব্যস্ত রয়েছেন প্রচারে। গত 6 মাস টাইম পেয়েছে, যদি দিত তাহলে আজকে কিন্তু নতুন করে কোভিড আবার বাড়তো না। নরেন্দ্র মোদীর সরকার শুধু নির্বাচন করতে গিয়ে কোভিডকে নেগলিজেন্স করেছে, তাই আজকে সারা ভারতবর্ষে কয়েক লাখ কোভিড আবার বেড়েছে। 10টা রাজ্য যারা এগিয়ে আছে কোভিডে, তার মধ্যে যদিও বাংলা নেই, কিন্তু কতদিন ঠেকিয়ে রাখবো? এর আগে মমতার একটি অডিও ক্লিপ জনসম্মুখে প্রকাশ করে বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনে কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছে তৃণমূল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তা বাহিনী প্রধান মিন অং লাইং। অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলের পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মিন অং লাইংয়ের আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 24 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সম্মেলন শুরু হওয়ার কথা। এদিকে নববর্ষ উপলক্ষে 23,000-এরও বেশি কারাবন্দীকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। মুক্তি পাওয়াদের মধ্যে 137 জন বিদেশি রয়েছেন। অবশেষে শিরোপা খরা কাটল বার্সেলোনার। কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে মৌসুমে প্রথম শিরোপা ঘরে তুলল কাতালানরা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে শুরুটা হতাশার ছিল বার্সার। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 60 মিনিট পর্যন্ত। অবশেষে গ্রিজম্যানের কল্যাণে প্রথম লিড নেয় তারা। এর কিছুক্ষণ পর জাল খুঁজে নেন ডি ইয়ং। ফাইনালের মঞ্চে হতাশ করেননি আর্জেন্টাইন সুপারস্টার মেসি। দুর্দান্ত গোলে স্কোরলাইন 3-0 করেন এই তারকা। ম্যাচের শেষ গোলটিও আসে নাম্বার 10-এর পা থেকে। 12 মিনিটে 4 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বিলবাও।
মৌসুমে 4 শিরোপার যে স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার সিটি তাতে ধাক্কা লেগেছে। এফএ কাপের সেমিফাইনাল থেকে সিটিকে বিদায় করে দিয়েছে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল ম্যান সিটি, যদিও বেশি সুযোগ তৈরি করেছে চেলসি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতি থেকে ফিরে 10 মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় চেলসি। টিমো ভের্নারের অ্যাসিস্টে ব্লুজকে এগিয়ে নেন হাকিম জিয়েক। এ ম্যাচে হতাশ করেছে সিটির ফরওয়ার্ড লাইন আপ। উল্টো ব্যবধান বড় বাড়তে পারত, তবে জিয়েকের পর অফসাইডের কারণে বাতিল হয় পুলিসিচের গোল। লা লিগায় টানা 5ম জয়ের লক্ষ্যে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নদের পরীক্ষা এবার গেতাফের মাঠে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ত্রিমুখী শিরোপা লড়াইয়ে ভুলের সুযোগ নেই। এর ক্লাসিকো জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে গ্যালাকটিকোদের। তবে টানা খেলা আর ইনজুরির সমস্যা নিয়ে চিন্তা জিদানের। 15 জনের স্কোয়াড সাজাতে একাডেমির শরণাপন্ন হতে হয়েছে। গেতাফের বিপক্ষে 2008 সালের নভেম্বরের পর হারেনি রিয়াল। এদিকে রাত 12:30টায় সেরিয়াতে নাপোলি চ্যালেঞ্জ নেবে টেবিল টপার ইন্টার মিলান। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় কান্তের দল, তবে ইনফর্ম নাপোলির মাঠে কাজটা কঠিন হবে ইন্টারের জন্য। আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 4টায়। প্রথম ম্যাচে জয় পেলেও মুম্বাইয়ের কাছে হেরে টেবিলের 6-এ কলকাতা। বোলিংয়ে ধারাবাহিক হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় পায়নি রাইডার্স। তারপরও অপরিবর্তিত একাদশ নিয়ে জয়ের খোঁজে নামবে মর্গ্যানের দল। আসরে বোলিং ভালো করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাকিব। অন্যদিকে আসরে দারুণ ছন্দে বেঙ্গালুরু। প্রথম 2 ম্যাচেই জিতে টেবিলে 2-এ বিরাট কোহলির দল। হ্যাট্রিক জয়ের খোঁজে নামবে তারা। এই ম্যাচে 56 রান করলে 6000 রানের মাইল ফলক স্পর্শ করবেন কোহলি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মহাখালীতে 1000 বেডের করোনা হাসপাতাল উদ্বোধন আজ। থাকছে 100 আইসিইউ এবং অক্সিজেন সরবরাহ। এক সপ্তাহে করোনায় দৈনিক গড় মৃত্যু প্রায় 89 ভাগ। শনাক্তের পরেই চিকিৎসায় কমে ঝুঁকি, বলছেন চিকিৎসক। অবতরণ জটিলতা কাটিয়ে স্বাভাবিক বিমানের বিশেষ ফ্লাইট। শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ সরকারের। ভারতে একদিনে 2.5 লক্ষাধিক করোনা শনাক্তের রেকর্ড। জরুরি ওষুধ এবং ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির তাগিদ। নববর্ষ উপলক্ষে মিয়ানমারে 23,000-এর বেশি কারাবন্দীর মুক্তি। আসিয়ান সম্মেলনে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।